নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয় নিয়ে, যেটা হচ্ছে অবৈধ অভিবাসন বা ইল্লিগাল ইমিগ্রেশন। এই বিষয়টা আপনারা অনেকেই শুনেছেন এবং এখন এই মুহূর্তে এটা একটা হট টপিক এবং ভবিষ্যতেও তাই থাকবে। তো প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে বিভিন্ন দেশে, মূলত উন্নয়নশীল দেশগুলো বা গরিব দেশগুলো থেকে উন্নত দেশগুলোতে, যেখানে জীবনযাত্রার সুবিধা বেশি, যেখানে টাকা উপার্জন করার সুবিধা বেশি, সেই সব জায়গায় ইমিগ্রেশন হচ্ছে। তো মূলত কেউ যুদ্ধ থেকে পালিয়ে বা কেউ দারিদ্র্য থেকে মুক্তি চেয়ে, কেউ একটা ভালো জীবনের খোঁজে এই ইলিগাল ইমিগ্রেশনে যোগ দিচ্ছে। তো জাতিসংঘের তথ্য অনুযায়ী 2023 সালে পৃথিবীতে মোট অভিবাসীর সংখ্যা ছিল 280 মিলিয়ন। খালি সংখ্যাটা ভাবুন। এর মধ্যে প্রায় 20% অভিবাসী অনিয়মিতভাবে বা অবৈধভাবে অন্য দেশে অবস্থান করছে। অর্থাৎ প্রায় 56 মিলিয়ন মানুষ আজ বিশ্বের বিভিন্ন দেশে কোনো বৈধ নথিপত্র ছাড়াই রয়েছে। এটা যেমন যেই দেশে যাচ্ছে সেই দেশের জন্য ক্ষতিকর, এবং যেই দেশ থেকে যাচ্ছে সেই দেশের জন্যও ক্ষতিকর। তো আমরা এইটা কিভাবে বন্ধ করতে পারি, বা কিভাবে এর একটা মানবিক সমাধান পেতে পারি, সেই কথাই এই ভিডিওতে মূলত আলোচনা করব। তো আমি বলবো যে এই সমস্যা শুধু আইনগত বিষয় নয়, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচ্য। এই অভিবাসীরা অনেক সময় মানব পাচার, নির্যাতন, শ্রম শোষণ ইত্যাদির ক্ষেত্রে ইত্যাদির শিকার হয়। তো এই ভিডিওর মাধ্যমে আমরা এই সমস্যার মূল কারণ, এর প্রভাব এবং মানবিকভাবে কিভাবে এর সলিউশন বার করা যায় সেটাই আমরা আলোচনা করব। চলুন তাহলে দেখা যাক এর প্রথম অংশ। তো অবৈধ অভিবাসনের মূল কারণটা কি সেটা আমরা জানার চেষ্টা করবো এখানে। তো অবৈধ অভিবাসনের পিছনে অনেকগুলো কারণ রয়েছে, বিভিন্ন জটিল সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ। তো এগুলো আমরা মূল কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে দারিদ্র্য এবং অর্থনৈতিক সুযোগের অভাব। তো অনেক দেশেই আমরা দেখি সাধারণ মানুষের জন্য চাকরি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং মৌলিক জীবনযাত্রার মতো মান অনেক নিচু। যেমন আফ্রিকার কিছু অংশ বা দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে মানুষের গড় বার্ষিক আয় মাত্র 1000 থেকে 2000 ডলার, যেটা কিছুই না বলতে গেলে, যদি আমি উন্নত দেশগুলোর সঙ্গে তুলনা করি, বা আজকের ইনফ্লেশন বা মূল ইনফ্লেশনের সঙ্গে জন্য ইনফ্লেশনের সঙ্গে কম্পেয়ার করি মানুষের এই ইনকামটাকে, তাহলে দেখবো যে এটা কিছুই না। সেই জন্য মানুষ দিন আনে দিন খায়, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় মানুষের উন্নত জীবন ও বেশি আয়ের আশা জন্যই মানুষ এই মানে দরিদ্র দেশ থেকে অন্যান্য উন্নত দেশে যাওয়ার আশা রাখে, বা প্রয়োজন হলে তারা লিগালি বা ইললিগালি যাওয়ার চেষ্টা করে। তো তারা বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট পেতে না পেতেই তারা অবৈধ পথে চলে যায়। তারা অনেক সময় চেষ্টা করে যে বৈধ ভিসা পাওয়ার, কিন্তু অনেক সময় তারা জানে না যে কিভাবে পেতে হয়, বা তাদের সঙ্গে ফ্রড হয়। এরকম ঘটনার জন্য তারা অনেক সময় বৈধ ভিসা পায় না। তো তাদের মধ্যে অনেকেই ডেসপারেট হয়ে ভালো জীবনের আশায় অবৈধভাবে অন্য দেশে চলে যায়। দ্বিতীয় হচ্ছে যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা। যুদ্ধ, গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। আপনি যদি দেখেন এই সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন, সুদান, বিভিন্ন দেশে লক্ষ লক্ষ শরণার্থী পালিয়ে যাচ্ছে। জাতিসংঘের হিসাব অনুসারে 2024 সালের মধ্যে প্রায় 110 মিলিয়ন মানুষ বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে, এবং যার বড় অংশ অন্য দেশে অবৈধভাবে ঢুকেছে। তৃতীয় কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন। খরা, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বড় বড় ভূমিকম্পের কারণে বা আগ্নেয়গিরির কারণে অনেক সময় অনেক অঞ্চলে বাস করা অসম্ভব হয়ে পড়ে। যেমন প্রশান্ত মহাসাগরে কিছু দ্বীপরাষ্ট্রে মানুষের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে অনিশ্চিত, কারণ সমুদ্রপৃষ্ঠের গভীরতা এতটাই বাড়ছে আস্তে আস্তে যে সেই দ্বীপগুলো আস্তে আস্তে জলের তলায় চলে যেতে পারে, নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তো তারা নতুন আশ্রয় খোঁজার জন্য অন্য দেশে প্রবেশ করতে বাধ্য হয় এই কারণে। আর 4 নম্বর কারণ হচ্ছে মানব পাচার এবং চোরাচালান চক্র। বিশ্বব্যাপী বহু পাচারকারী চক্র গরিব মানুষদের মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাদের ভালো চাকরি, উন্নত জীবন ইত্যাদির জন্য। তো কিন্তু বাস্তবে তাদের অবৈধ পথে নিয়ে গিয়ে শ্রমদাস বানিয়ে রাখা হয়, যেটা আমরা মিডল ইস্টের অনেক কান্ট্রিতে দেখতে পারি, বা ইউরোপে বা ইউএসএ তেও অনেক সময় ঘটে এই ঘটনাগুলো। আর 5 নম্বর হচ্ছে পরিবারের সঙ্গে পুনর্মিলন। তো আমরা জানি যে অনেক সময় পরিবারের একজন সদস্য বৈধভাবে বিদেশে থাকে, কিন্তু বাকিরা বৈধভাবে ভিসা না পেয়ে অবৈধ উপায়ে সেখানে যাওয়ার চেষ্টা করে, যাতে পরিবার একত্রিত হতে পারে। তো এটা কখনোই করা উচিত না আমি বলবো। হ্যাঁ, পরিবারের সঙ্গে বন্ডিং থাকাটা অবশ্যই ভালো, কিন্তু অবশ্যই বৈধভাবে যাওয়ার চেষ্টা করাটা ভালো। অবৈধভাবে গেলে কখনোই মানে যদি ধরা পড়েন আপনি, তাহলে সেটা খুবই দুঃখজনক হবে। এবার 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে অবৈধ অভিবাসনের সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব।
তো অবৈধ অভিবাসনের জটিলতা শুধু অভিবাসী ব্যক্তিদেরই জীবনকে প্রভাবিত করে না, বরং তারা যেসব দেশে প্রবেশ করে সেই দেশগুলো অর্থনৈতিক, সামাজিক এবং রাজনীতির উপরেও গভীর প্রভাব ফেলে। তো এই প্রভাবগুলো আমরা মূলত দুইটি দিক থেকে বিশ্লেষণ করতে পারি: উন্নত দেশগুলোর উপর এবং নিজের দেশ অর্থাৎ প্রেরণকারী দেশের উপর, মানে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ বা গরিব দেশগুলোর মধ্যে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে অভিবাসী গ্রহণকারী দেশগুলোর ক্ষেত্রে, মানে যারা উন্নত দেশ। তো সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থনৈতিক চাপ ও অবদান, যার মধ্যে আমরা বলতে পারি যে অবৈধ অভিবাসীরা অনেক সময় কৃষি, নির্মাণ, পরিচর্যা, হসপিটালিটি ইত্যাদি খাতে কাজ করে, যেগুলোতে স্থানীয়রা যেতে চান না। কারণ তারা অনেক সময় বড় চাকরির আশায় থাকেন। তো সেই কারণে যেসব দেশ থেকে গরিব মানুষেরা সেই উন্নত দেশে আসে, তারা এইসব কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে। তো এতে দেশের অর্থনীতিতে কিছুটা ইতিবাচক অবদান পড়ে, যেটা ঠিক। তবে কর না দেওয়ার জন্য এবং সামাজিকভাবে নিবন্ধিত না থাকায় তারা সরকারি সেবা যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা ভোগ করলেও যথাযথ কর ফেরত দেন না। ফলে রাষ্ট্রের ব্যয় বাড়ে। এটা একটা খারাপ দিক রাষ্ট্রের জন্য। আর 2023 সালের একটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা রিপোর্ট রয়েছে, সেখানে বলা হয়েছে যে ইউরোপে প্রতি বছর প্রায় 1.5 মিলিয়ন অবৈধ অভিবাসনকারী প্রবেশ করে, যার ফলে অর্থনৈতিক বাজেটে প্রচুর চাপ সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সংঘাত। ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস, পোশাক এবং আচরণগত পার্থক্য সমাজ বিভেদ সৃষ্টি করতে পারে। কারণ উন্নয়নশীল বা গরিব দেশগুলোর মানুষরা যেই ধরনের কালচার থেকে বিলং করেন, উন্নত দেশগুলো তার থেকে সম্পূর্ণভাবে বিপরীত। তো তারা যখন একসাথে একত্রিত হয়, তখন উন্নয়নশীল দেশগুলো চায় যে তাদের নিজেদের কালচার তারা ধরে রাখবে, কিন্তু তারা যেই দেশে যাচ্ছে সেই দেশের কালচারকে রেসপেক্ট করে না, যেটা একদিক থেকে খারাপ জিনিস অবশ্যই। কারণ তুমি যেই দেশে যাচ্ছ সেই দেশের কালচারটাকে ভালোবাসতে শেখো, সেই দেশের কালচারের সঙ্গে ইন্টিগ্রেট করার চেষ্টা করো, তবেই তো সেই দেশের মানুষের কাছে তুমি প্রিয় হবে, তাই না? নিজের দেশের কালচারকে অবশ্যই ভুলবে না, কিন্তু সেই দেশের কালচারকেও বোঝার চেষ্টা করো, তাকে আপন করার চেষ্টা করো। কিছু মানুষ এই অভিবাসীতে চাকরি কেড়ে নিচ্ছে বলে মনে করে, যার ফলে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এটা মূলত রাইট উইং পলিটিক্স যারা করেন তারা বলবে যে এই অভিবাসন মানে ইললিগাল ইমিগ্রেন্ট যারা রয়েছে, তারা ইললিগালি দেশে ঢোকার জন্য চাকরি খেয়ে নিচ্ছে। এটা একদিক থেকে ঠিক, কিন্তু এটাও আমাদের মাথায় রাখা উচিত যে তারা যে ঢুকছে ইললিগালি, কেন ঢুকছে? তারা কিছু না পেয়ে নিশ্চয়ই ঢুকছে, কিছু একটা ভালো জীবনের আশায় ঢুকছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এটা আমি পরে আলোচনা করছি। আর অপরাধ সংক্রান্ত সন্দেহ অনেক সময় অহেতুক হলেও অবৈধতা থাকার কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের উপর বেশি নজর রাখে, যেটা আমেরিকাতে হচ্ছে। আমেরিকাতে কি হচ্ছে যে যারা ইললিগাল ইমিগ্রেন্টস হচ্ছে, তারা যদি কিছু নাও করে থাকে, অনেক সময় অপরাধ, দোষটা সবসময় তাদের উপরেই পড়ে। কারণ কি? কারণ দেশের সরকার বা পুলিশ ভাবে যে না, এরা ইললিগাল ইমিগ্রেন্টস, এরা ইললিগাল ঢুকেছে মানে বাকি সব কাজও এরা ইললিগালি করবে। তারা একটা লিনিয়ার রিগ্রেশনের মধ্যে ফেলে দেয়, যেটা একদমই উচিত নয় পুলিশের তরফ থেকে করা, কিন্তু তাদের মধ্যে এই ধারণাটা চলে আসে এবং অনেক সময় এটা দেখা যায় যে ইলিগাল ইমিগ্রেন্টসরা করে থাকে অপরাধ। তো আমাদের এই সলিউশনটা নিয়ে ভাবতে হবে যে কী করা যেতে পারে। আর প্রেরণকারী দেশগুলোর ক্ষেত্রে কী করা উচিত? প্রথম হচ্ছে মেধা ও শ্রমশক্তি হ্রাস হচ্ছে প্রেরণকারী দেশগুলোর ক্ষেত্রে। কারণ অর্থদক্ষ শ্রমিকরা দেশ ছেড়ে চলে গেলে দেশের উৎপাদনশীলতা কমে যায়। আমাদের ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রচুর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দেশ ছেড়ে বাইরের দেশে চলে যাচ্ছে। কেন? এখানে কি রিসার্চ ফেসিলিটি নেই? এখানে কি পড়াশোনার সুবিধা নেই? আছে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয়। আপনি যদি দেখেন যে রিসার্চের ক্ষেত্রে, মানে একজন স্টুডেন্ট পিএইচডি করছে, তার ক্ষেত্রে যে স্টাইপেন্ড পাচ্ছে সেই স্টুডেন্ট পিএইচডি করার সময় এখানে, সেই একই কাজ করে ইউরোপিয়ান ইউনিয়নে তার থেকে 2 থেকে 3 গুণ বেশি স্টাইপেন্ড পাচ্ছে। এটা কীভাবে সম্ভব? তো একজন স্টুডেন্ট একই কাজ করার জন্য তাহলে এই ভারত কেন চুজ করবে, বা বাংলাদেশ কেন চুজ করবে, বা পাকিস্তান কেন চুজ করবে, বা শ্রীলঙ্কা কেন চুজ করবে? তারা অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নে যাবে বা আমেরিকায় যাবে, যেখানে তারা বেশি টাকা পাবে, যেখানে তারা বেশি সম্মান পাবে, তাই না? এটাও মাথায় রাখা উচিত। আর 2 নম্বর হচ্ছে পরিবার বিচ্ছিন্ন হচ্ছে। অর্থনৈতিক সুবিধা হলেও সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এই যে যেসব স্টুডেন্ট বাইরে চলে যাচ্ছে বা যেসব লোক কাজ করার জন্য বাইরে চলে যাচ্ছে, তাদের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগ থাকছে না সেইভাবে। তাদেরকে দেশে ফেরার জন্য বা যাতায়াত করার জন্য প্রচুর টাকা খরচা করতে হচ্ছে, যেটাও একটা খারাপ দিক আমি বলবো। আর রেমিটেন্সের সুবিধা যেটা বলছি, সেটা হচ্ছে যে অনেক অভিবাসী দেশ থেকে টাকা পাঠান, যা দেশীয় অর্থনীতির জন্য লাভজনক। এটা একটা ভালো দিক। যারা বিদেশে থাকেন, মানে এনআরআই, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি, তো এনআরআইরা বাইরে থেকে ভারতে টাকা পাঠান, যেটা আমাদের দেশের অর্থনীতির জন্য খুবই ভালো। আর যদি বাংলাদেশের কথা বলি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে প্রবাসী আয়ের পরিমাণ 2023 সালে ছিল $21 বিলিয়ন, যার একটা অংশ অবৈধ অভিবাসীদের মাধ্যমে আসে। তো
বাংলাদেশের অর্থনীতির জন্য সেটা ভালো এবং আমাদের ইন্ডিয়ান অর্থনীতির জন্য সেটা ভালো যখন ইন্ডিয়ান এনআরআইরা সেই টাকাটা বাইরে বাইরের দেশ থেকে ইন্ডিয়াতে পাঠায়। তো আমরা দেখলাম এই অংশে যে অবৈধ অভিবাসনের ক্ষেত্রে ভালো খারাপ দুই ধরনের প্রভাবই রয়েছে। তো এটা মূলত একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা বলতে পারবো না, একটা গ্রে এরিয়া। তো এবার আসল দিকটায় যাওয়া যাক, চতুর্থ অংশ, যেটা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে কীভাবে এটাকে সমাধান করা যায়। অবৈধ অভিবাসনের রোধের প্রচেষ্টা অনেক দেশেই করা হচ্ছে এবং সেই প্রচেষ্টা বেশিরভাগ ক্ষেত্রেই কঠোর নিরাপত্তা দেওয়াল নির্মাণ, যেটা মেক্সিকো আর ইউএসের মাঝখানে হচ্ছে, বা সীমান্ত টহলের মাধ্যমে করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইসব পদক্ষেপ কতটা কার্যকর এবং কতটা উপযুক্ত এবং কতটা মানবিক। তো অভিবাসন একটা মানবিক সংকট আমি বলবো। তো তাই এর সমাধানও হওয়া উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে। তো প্রথম যেটা সমাধান হতে পারে সেটা বলছে যে উন্নয়ন সহযোগিতা ও মূল দেশে উন্নয়ন প্রকল্প বৃদ্ধি। তো মূল কারণগুলো মোকাবিলা করতে হবে। প্রথমে আমি দেখব যে কী কী কারণে অবৈধ অভিবাসন হচ্ছে, অর্থাৎ সেই দেশগুলোতে উন্নয়ন ঘটানো দরকার যেখান থেকে অভিবাসীরা পালিয়ে আসছে, যে কী কী কারণের জন্য অভিবাসীরা সেখান থেকে পালিয়ে আসছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। করার পরে সেই কারণগুলোকে সলভ করার চেষ্টা করতে হবে। যে ফর এক্সাম্পল আমি ধরুন এডুকেশনের কথা বলুন, এডুকেশনে মানে পিএইচডি ক্ষেত্রে পিএইচডি স্টাইপেন্ড হচ্ছে ধরুন 42,000 টাকা, ঠিক আছে? তো 42,000 টাকা স্টাইপেন্ড দিয়ে একটা স্টুডেন্ট পিএইচডি করছে ইন্ডিয়াতে, সেই একই কাজ করার জন্য যদি ফ্রান্সে করে তাহলে হচ্ছে ধরুন 1,80,000 মতো পাচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে। তো আমাদের রিসার্চ ফেসিলিটি যেরকম বাড়ানো দরকার সেরকমই পিএইচডি স্টাইপেন্ডটাও বাড়ানো দরকার, যাতে তারা উৎসাহী হয় আর কাজ করার জন্য, কারণ এটা একটা মোটিভেটিং ফ্যাক্টর অবশ্যই টাকা। উদাহরণস্বরূপ একটা কথা বলা যায় যে আফ্রিকার সাহারা অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে প্রায় 2 বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে, যাতে মানুষ তাদের দেশেই থাকতে পারে। কিন্তু সেটাও এনাফ নয়, আফ্রিকার ক্ষেত্রে আরও বেশি বাড়াতে হবে। আর 2 নম্বর হচ্ছে নিরাপদ ও বৈধ অভিবাসনের পথ তৈরি করা। যদি অভিবাসনের কিছু কোটাভিত্তিক এবং নৈতিক পথ থাকে তাহলে মানুষ অবৈধ উপায়ে পাচারকারীদের সাহায্য নিতে বাধ্য হবে না। উদাহরণস্বরূপ কানাডা ও অস্ট্রেলিয়া দক্ষ অভিবাসীদের জন্য বৈধ পয়েন্ট ভিত্তিক সিস্টেম চালু করেছে, যেটা একদিক থেকে ভালো। আর শরণার্থী এবং মানবিক ভিসার সুযোগ বৃদ্ধি 3 নম্বর, সেটা হচ্ছে যারা যুদ্ধ বা নিপীড়নের শিকার তাদের জন্য মানবিক ভিসা এবং শরণার্থী স্বীকৃতি প্রদান করা হয়েছে, যেটা সিরিয়া বা আফগানিস্তান ক্ষেত্রে করা হয়েছে। ইউএনএইচসিআর এর তথ্য অনুসারে 2023 সালে 1,80,000-এর বেশি মানুষ সাগরপথে ইউরোপে আসার চেষ্টা করে, যাদের বেশিরভাগই যুদ্ধপীড়িত। মানে আফ্রিকার ধরুন আহ, যে সিভিল ওয়ারগুলো হচ্ছে তার কারণে অনেক মানুষ ওইসব দেশ থেকে, মানে সুদান থেকে ধরুন বা সাউথ সুদান থেকে ধরুন, তারা ওখান থেকে পালিয়ে আসছে ইউরোপে। আর 4 নম্বর হচ্ছে পাচারকারী চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। মানব পাচারকারী চক্রগুলো অনেক অভিবাসীকেই ভুল তথ্য দিয়ে বিপদে ফেলছে। তো একসাথে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই চক্র ভাঙা দরকার। ইন্টারপোল, ইউরোপোল এই বিষয়ে কাজ করছে এবং এই কাজের দক্ষতা এবং কাজের এফিসিয়েন্সি আরও বেশি বাড়াতে হবে। অবৈধ অভিবাসীদের জন্য নির্দিষ্ট প্রক্রিয়াকরণ পদ্ধতি বা রেগুলারাইজেশন, যেটা আমি বলি, যারা অনেক বছর ধরে বসবাস করছেন বা অপরাধে জড়িত নন বা কর্মসংস্থানে যুক্ত আছেন তাদের জন্য বৈধতার সুযোগ দেওয়া যেতে পারে। স্পেন 2005 সালে প্রায় 6 লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়, যার ফলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে। আর 6 নম্বর হচ্ছে যে গণসচেতনতা এবং মিডিয়ার ভূমিকা। তো সমাজে অভিবাসীদের নিয়ে বিদ্বেষ বা ভয় দূর করতে হবে, তাদেরও মানুষ হিসেবে সম্মান দিতে হবে, যে তারা কোনো ভিন গ্রহের প্রাণী বা এই ধরনের কিছু সেরকম নয়। তাদের সঙ্গে মিশুন, তাদের সঙ্গে কথা বলুন, তারা মানুষ। এবং তারাও যদি ওয়েলকাম ফিল করে তবে তারাও আপনাদের ভালোবাসতে শিখবে। তারাও একটা খারাপ জায়গা থেকে, মানে খারাপ পরিস্থিতি থেকে তারা ভালো কিছুর আশায় এসছে, এবং তারা যদি ওয়েলকাম ফিল না করে তবে তারাও কোনোদিন মিশতে পারবে না আপনার সাথে এবং তারাও কখনো ইন্টিগ্রেট হতে পারবে না। তো তাদের ইন্টিগ্রেট হতে সাহায্য করুন এবং তাদের সঙ্গে মিলেমিশে থাকুন এবং তারাও সেটাই করবে। আর মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মে সচেতনতা তৈরি করতে হবে, সহল অভিবাসীদের গল্প প্রচার করতে হবে। এসব যদি করেন তাহলে এটা একটা বড় ভূমিকা রাখতে পারে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বা রেগুলারাইজেশনের ক্ষেত্রে। তো আমরা এই পদ্ধতিতে এই সলিউশনে আসতে পারি। দিনে দিনে যেরকম পরিস্থিতি এগোচ্ছে তাতে সলিউশন যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা যায়, যত এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করা যায় তত ভালো। তো আমরা বলবো যে আহ, অবৈধ অভিবাসন একটা জটিল বাস্তবতা, কিন্তু কঠোর নিষেধাজ্ঞা আর দেওয়াল তৈরি করে এর সমাধান কখনোই সম্ভব নয়, যেটা আমেরিকা করার চেষ্টা করছে এই মুহূর্তে। তো মানবিকতার ভিত্তিতে উন্নত আহ, উন্নত মানের পলিসি অ্যাপ্লাই করে বা উন্নয়ন সহযোগিতা করে, সচেতনতা বৃদ্ধি করে এবং আন্তর্জাতিক একাত্মবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বা আন্তর্জাতিক
একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ভবিষ্যৎ গড়া সম্ভব আমি মনে করি। তো আপনার কি মনে হয় সেটা আপনি জানাবেন ভিডিওতে। এরকম আরও ভিডিও নিয়ে আমি আসছি। ধন্যবাদ।